হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে থেকে কিন্তু একটা নতুন সিরিজ শুরু হচ্ছে, সেটা হলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু অঙ্কের সমাধান করে দেওয়া হবে এবং একদম সম্পূর্ণ বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত কিন্তু একদম কি বলবো পুরো কনসেপ্টটাকে কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো বেশি দেরি না করে আজকে শুরু করে নেওয়া যাক। আজকের প্রথম চ্যাপ্টার সেটা হলো অনুপাত। তো দেখি অনুপাতে আমরা প্রথমে একটুখানি কনসেপ্ট বুঝবো অনুপাত জিনিসটা কি, তারপরে অঙ্কতে যাব। তো দেখো অনুপাত, ধরো যদি তোমাকে বলা হয় যে দুটো সংখ্যার অনুপাত বের করতে, তাহলে তোমাকে বলে দিয়েছে একটা সংখ্যা 18 একটা সংখ্যা 15, এদের দুজনের অনুপাত বের করতে। তো তুমি কি করবে? স্বাভাবিকভাবে এখানে একটা ইস্টু বসিয়ে দেবে। তো ইস্টু বসিয়ে দিলে কিন্তু অনুপাত হয়ে যায় না। অনুপাত করার জন্য তোমাকে কি করতে হয়, এটা কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। কি করতে হবে? কাটাকাটি করতে হবে। দেখো 3 দিয়ে কাটলে 3 6 18, 3 5 15, তাহলে 8 তো 6 আর 5 এর কাটাকাটি যায় না, তাই 6:5 এইটাই হলো 18 এবং 15 এর অনুপাত। তার মানে আমি একটা জিনিস কি বুঝতে পারলাম, তো দেখো একটা সাধারণ সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যাকে আমার কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করার পরেই আমার অনুপাত তৈরি হয়। আচ্ছা, যেসব সংখ্যাকে ভাগ করা যায় তাদেরকে ভাগ করে হয়, যেসব সংখ্যাকে ভাগ করা যায় না, ধরো মৌলিক সংখ্যা, তো তাদের ক্ষেত্রে তো হবে না। যেমন আমার যদি বলে 19 আর 23 এর অনুপাত বের করতে, তাহলে 19 আর 23 এর অনুপাত 19:23, এক্ষেত্রে তো কোনো কাটাকাটি যাবে না, সেক্ষেত্রে অনুপাতও কিন্তু 19:23 হবে। তাহলে অনুপাত কিন্তু এইভাবে বের করতে হয়। দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা বা চারটে সংখ্যা, যতগুলো সংখ্যাই বলুক না কেন, অনুপাত কিন্তু এইভাবে বের করতে হবে। এইবার ধরো সাপোজ তোমাকে যদি বলে দেয় যে অনুপাত থেকে একটা সংখ্যা, সে অনুপাত থেকে তার অরিজিনাল সংখ্যাটা বের করতে, তখন আমরা কি করব? দেখো ধরো এইটাই বলে দিয়েছে যে কোনো দুটি সংখ্যার অনুপাত 6:5, তাহলে তার অরিজিনাল সংখ্যা দুটো কি কি? আচ্ছা, আমরা দেখেছিলাম অরিজিনাল সংখ্যা দুটো কি ছিল, 18 আর 15। দেখো 6 এর সাথে কত গুণ করলে 18 হয়? গুণ 3 করলে কিন্তু 18 হয়। আবার 5 এর সাথেও দেখো গুণ 3 করলে কিন্তু 15 হয়। তাহলে আমরা দেখতে পেলাম অনুপাতের সঙ্গে একটা নির্দিষ্ট নাম্বার দুটোর ক্ষেত্রে সেম হবে, দুটো তিনটে যতগুলোই থাকুক না কেন সবার ক্ষেত্রে কিন্তু সেম হবে। তো সেই সেম নাম্বারটা গুণ করে কিন্তু আমাদের অরিজিনাল সংখ্যাটাকে বেরোই। তাহলে অনুপাত, আমরা সংখ্যা থেকে অনুপাত তৈরি করা দেখলাম, অনুপাত থেকে সংখ্যা বের করা দেখলাম। এইবার দেখে নেব অঙ্কের মধ্যে অ্যাপ্লাই কিভাবে হয়। তো দেখে নেব প্রথম অঙ্কটা আজকে কি বলেছে। দেখো বলেছে a:b = 2:3, b:c = 5:4, আর c:d সমান বলেছে 7:8, দিয়ে বলেছে a:d বের করতে। এইবার কথা হচ্ছে a আর d কিন্তু আমার পাশাপাশি দেওয়া নেই। তো দেওয়া নেই কিন্তু আমার a b c d এখানে টোটাল 4টে মানে 4 ধরনের সংখ্যা ছিল। তাহলে আমি কি করব? সবার আগে a b c d যত ধরনের ছিল প্রত্যেকটা ধরনকে লিখে নেব। এই পাতানোর সিস্টেমটা খুব সুন্দর করে দেখে নাও যে কিভাবে পাতাতে হয়, তাহলে বুঝে যাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইজি হয়ে যাবে, খুব সাধারণভাবে তুমি করতে পারবে। দেখো প্রথমে বলে দিয়েছে a:b মানে 2:3, তাহলে বসাবো a এর তলায় 2 আর b এর তলায় 3। এইবার দেখো পরের লাইনে কি বলে দিয়েছে, b:c = 5:4, তাহলে আমরাও ঠিক পরের লাইনে চলে আসব, b এর এখানে বসাবো 5 আর c বলেছিল 4, তাই c তে বসাবো 4। তারপরে দেখো তার নেক্সট কি বলেছে, বলেছে c:d = 7:8, তাহলে c এর তলায় আমরা পরের লাইনে চলে এসে c এর তলায় বসাবো 7 আর এখানে বসাবো 8, দিয়ে এরকম তলায় একটা দাগ দিয়ে দেবো। আচ্ছা, এগুলোর মাঝখানে অনুপাত চিহ্নগুলো দিয়ে দিই। এইবার দেখো আমার এখানে কিছু ফাঁকা ফাঁকা ঘর তৈরি হয়েছে, এখানে যেমন একটা ফাঁকা ঘর, আচ্ছা এখানে একটা ফাঁকা ঘর, এখানে একটা ফাঁকা ঘর, এই একটা ফাঁকা ঘর, আবার এখানে একটা ফাঁকা ঘর। এইবার কথা হচ্ছে এই ফাঁকা ঘরগুলোতে কি বসবে। দেখো খুব সাধারণভাবে ফাঁকা ঘরগুলোতে বসবে হলো ফাঁকা ঘরের ঠিক পাশে যে সংখ্যাটা রয়েছে। দেখো এই ফাঁকা ঘরটার পাশে কি সংখ্যা রয়েছে? 3, তাহলে এখানে বসে যাবে 3। আবার দেখো এই ফাঁকা ঘরটার পাশে কত রয়েছে? 3, তাহলে বসে যাবে কত? 3। আবার দেখো এই ফাঁকা ঘরের পাশে বসে রয়েছে 4, তাহলে এই ফাঁকা ঘরে বসবে 4। আবার দেখো এই ফাঁকা ঘরটার পাশে বসে আছে 5, তাহলে এখানে বসবে 5। এই ফাঁকা ঘরের পাশে কে বসে আছে?
7, এখানেও তাহলে আমার 7। আমাকে বলেছে A:D বের করতে, মানে বি আর সি এর কিন্তু এখানে কোনো কাজ নেই, শুধু এ আর ডি বের করলেই হয়ে যাবে। তুমি কিন্তু তাহলে এ আর ডি বের করতে গেলে কি করবে, এই এ কটার গুণফল আর এই ডি কটার গুণফল করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো 5 দুগুণে 10, 7 10 কত হলো 70, আর ডি কত, দেখো 3 4 12, 8 12 96। আচ্ছা, তাহলে আমি এখানে লিখবো A:D সমান সমান 70:96। আচ্ছা, 70:96 করলে কি হবে? অপশন তো এখানে নেই। তাহলে দেখো আমার এখানে কিন্তু কাটাকাটি করা যায়। কিরকম কাটাকাটি করা যায়? 70 কে 2 দিয়ে দিলে কত হয়? 35। তাহলে আমি জানি একই জিনিস দিয়ে কাটতে হবে। 70 কে যেমন 2 দিয়ে কেটেছি, তাহলে 96 কে আমার 2 দিয়েই কাটতে হবে। তাহলে 96 কে 2 দিয়ে কাটলে কত হবে? 48। আচ্ছা, তোমরা যারা মুখে মুখে ভাগ করতে পারো না, একটু খাতা কলমে প্র্যাকটিস করো, তারপরে আস্তে আস্তে কিন্তু মুখে মুখে হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে দেখো 35:48 আমার কিন্তু অপশন এ সঠিক উত্তর হয়ে গেল। তো এটা যখন তোমরা খুব ভালোভাবে শিখে যাবে, তোমরা কিন্তু খুব স্পিডেই করতে পারবে। তখন আমার মতো তো এরকম বুঝিয়ে বুঝিয়ে করতে হবে না, তোমাকে জাস্ট উত্তর বের করতে পারলেই হয়ে যাবে। এইবার দেখো কথা হচ্ছে, আমাকে এখানে এ আর ডি বের করতে বলেছিল, তাই আমি শুধু এ আর ডি বের করেছি। এইবার তোমাকে যদি বলতো এ সি ডি বের করো, তাহলে কি করবা? এ আর ডি সাথে সাথে এই সি এরটাকেও বের করে নেবা। সি এর যে কলামটা রয়েছে, এই কলামের সংখ্যা কটাকে যোগ করে দিলেই সি এর নাম্বার চলে আসবে। আবার যদি বি বের করতে বলে, এই বি এর কলামের নাম্বার কটাকে গুণ করে দিলেই কিন্তু আমার কি হবে? বি চলে আসবে। বোঝা গেল? তাহলে কিন্তু এইভাবে আমরা এই আলাদা আলাদা এরকম অনুপাত দেওয়া থাকলে এক জায়গায় করি কিন্তু আমরা এইভাবেই। আচ্ছা, তাহলে বোঝা গেল? আচ্ছা, পরবর্তী অঙ্ক দেখবো। আচ্ছা, পরবর্তী অঙ্কতে দেখো এখানে বলেছে A:B সমান 2:3, B:C সমান 5:4, C:D হলো 5:7, দিয়ে বলেছে A:C:D কত। দেখো একই ঠিক আগেরটাই আমি বলে দিলাম যে A:D বের করলাম, যদি A:C:D বলে কত হবে, সেই ঠিক কিন্তু পরের অঙ্কটাতে দিয়েই দিয়েছে A:C:D কত হবে। তো তোমার কাজ এটা বাড়িতে সুন্দর করে করে আমাদেরকে কিন্তু কমেন্টে জানানো যে এর অ্যান্সার কি হবে। এটা তোমার কিন্তু হোমওয়ার্ক থাকলো বাড়িতে, ঠিক আছে? সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে এটার অ্যান্সার কি হবে। তারপরটা দেখি কি বলেছে। বলেছে P:Q সমান, আচ্ছা এখানে 2:3 হবে। আচ্ছা, Q:R সমান 5:8 এবং R:S সমান 9:10 দিয়ে বলে দিয়েছে P সমান 27। আচ্ছা, আমরা তো এতক্ষণ অনুপাত বের করছিলাম, তাই না? এইবার এখানে কিন্তু অরিজিনাল ভ্যালু বলে দিয়েছে। P এর অরিজিনাল ভ্যালু কত বলে দিয়েছে? 27। বলছে S এর মান কত। তাহলে ঠিক আগেরটার মতো করে আমরা বের করি P:S কত হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো কি কি লিখবো? P Q R S। আচ্ছা, P:Q কত ছিল? 2:3। তারপরে Q:R দেখো 5:8। ঠিক পরের লাইনে বসাতে হয়, তাই বসালাম 5:8। আর তারপরে দেখো R:S সমান এখানে বলে দিয়েছে 9:10। তাহলে এখানে বসাবো 9:10। এই দেখো এবার ফাঁকা ঘরগুলোতে বসাতে হবে তো। তাহলে এই 8 এর পাশে ফাঁকা ঘর, তাই বসবে 8। এই দেখো 3 এর পাশে ফাঁকা ঘর, 3 বসবে। আবার 3 এর পাশে ফাঁকা ঘর, 3 বসবে। আবার দেখো 5 এর পাশে ফাঁকা ঘর, 5 বসবে। আবার 9 এর পাশে ফাঁকা 9, আবার 9 এর পাশে ফাঁকা এই 9 বসবে। এইবার আমার কি কি দরকার? আমার দরকার P আর S। তাহলে এই Q আর R কিন্তু আমি বের করে সময় নষ্ট করব না। দেখো কত হবে? 5 দুগুণে 10, 9 10 হলো 90। আর এখানে কত হবে? 3 8 24, 24 10 কে 240। তাহলে আমার P:S বেরোলো 90:240। তাহলে দেখো 0 0 কেটে যাবে, এখনো যাবে 3 দিয়ে, 3 3 9, 3 8 24। তাহলে হলো কত? 3:8। এইবার আমাকে বলেছে কি? বলেছে P সমান 27, মানে P এর অরিজিনাল ভ্যালু হলো 27। P এর অনুপাত তো আমি পেয়েছি 3 আর S এর হলো 8। তাহলে অরিজিনাল ভ্যালু এর ঠিক তলায় লিখবো আমি। দেখো P এর অরিজিনাল ভ্যালু বলেছে 27। তাহলে আমরা জানি অনুপাতের সঙ্গে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে তবেই কিন্তু আমার অরিজিনাল সংখ্যা বেরোয়। তাহলে 3 এর সাথে কত গুণ করলে হয়? গুণ 3 9 27, আমরা সবাই জানি। তাহলে 8 এর সাথেও কিন্তু 9 গুণ করে S এর অরিজিনাল সংখ্যা বেরোবে। তাহলে 8 9 কিন্তু 72। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে অরিজিনাল সংখ্যার সাথে কিভাবে অ্যাপ্লাই হয় অঙ্কগুলো। অরিজিনাল কিন্তু এইভাবেই অ্যাপ্লাই হয়।
তো আমরা দেখবো এরপরে, এগুলো একদমই বেসিক অঙ্ক, যারা নতুন শিখছো তাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু শুরু করা হয়েছে। তো পরবর্তীতে আরো কিন্তু এখান থেকেই অ্যাডভান্স লেভেলেও যাওয়া হবে। তো তোমরা যুক্ত থাকো, তোমরা বেসিক টু অ্যাডভান্স একদম পুরোপুরি শিখে যাবে। পরের অঙ্ক দেখো কি বলেছে, বলছে a:b সমান সমান 2:3, b:c সমান সমান আছে 4:5 হলে তাহলে 5a:3c। আমি এইটা একটুখানি অন্যরকম বলেছে না, তাই না? তাহলে এই অন্য রকমটা কিভাবে করব দেখো। আচ্ছা, আমাকে তো আগে a:b:c বের করে নিতেই হবে, তাহলে উপরে লিখি a:b:c। আচ্ছা, এইবার কি করব, ঠিক আগের বারের মতোই a:b বলেছে 2:3 আর b:c কত বলে দিয়েছে 4:5 লিখলাম। তাহলে এখানে লিখবো 3 আর এখানে লিখবো 4। দেখো 3 5 15, 3 4 12, 4 2 8। তাহলে a:b:c বের হলো 8:12:15। এইবার দেখো কি বলেছে, বলছে 5a:3c। আচ্ছা 5, এইবার এইখানে হলো আমার একটা জিনিস বোঝার, আমি তো a এর অ্যাকচুয়াল ভ্যালু জানি না, তো আমার এখানে জানার প্রয়োজনও নেই। কেন নেই প্রয়োজন? এখানে আমার অনুপাত ছিল, সেখান থেকে অনুপাতই বের করতে বলেছে, সেহেতু আমার কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু জানার কোনো প্রয়োজন নেই। তাই আমার অনুপাতে যা মান আছে সেই মানটাই ঠিক এর জায়গায় বসিয়ে দেবো। দেখো 5a:3c, তাহলে কি বসাবো 5। আচ্ছা 5a মানে কি 5 গুণ a, তাহলে 5 গুণ a মানে কি, এই দেখো a মানে হলো 8, তাহলে 8। আচ্ছা 3c মানে কত, দেখো c মানে হলো 15। এইবার কথা হচ্ছে আমার 5 8 কত 40 3 15 45। আচ্ছা এখানে তো অপশন তো কোনোটাই নয়, আছে ঠিকই, কিন্তু এখানে দেখো একটা জিনিস, 40 আর 45 5 দিয়ে কিন্তু কাটা যায়। তাহলে কত হবে, 5 দিয়ে কাটলে 5 8 40, 5 9 45। দেখো 8:9, তাহলে কত হলো 8:9। অপশন এ কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, এরকমই স্টেপ বাই স্টেপই আমরা একটা একটা করে বুঝবো আর একটা একটা করে খুব সুন্দর করে শিখতে শিখতে যাবো। তোমরা যদি এটার পরেও না বুঝতে পারো, ভিডিওটা একবার রিমাইন্ড করে দেখে নাও। যদি তাও না বুঝতে পারো, আবার আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের ক্ষেত্রে আরো সহজ কিছু মেথড আনার চেষ্টা করব। আমরা দেখে নেব 5 নম্বরের অঙ্কটা কি বলেছে। দেখো বলেছে 1:2, 3:5 এবং 5:9 এর মিশ্র অনুপাত কত। তো এই মিশ্র অনুপাত, আচ্ছা মিশ্র বলতে আমরা কি বুঝি, যে বিভিন্ন রকমের জিনিসকে এক জায়গায় ঢেলে ঢেলে মিশিয়ে দেওয়া, তাই না? তাহলে সেই রকম ভাবে অনুপাতগুলোকে কিন্তু আমরা মিশিয়ে দেব। তো দেখো মিশ্র অনুপাত কিভাবে করে আমরা একটু খুব সহজে বুঝে নেব। বলেছে 1:2, আচ্ছা 1:2টাকে আমরা 1/2 লিখতে পারি। তারপরে 3:5 কে আমরা 3/5 লিখতে পারি। আবার 5:9 কে আমরা 5/9 লিখতে পারি। এইবার মিশ্র অনুপাত হলো, এই অনুপাতগুলোকে পরপর গুণ করে দিলেই কিন্তু আমার মিশ্র অনুপাত হয়ে যায়। তো দেখবো আমরা গুণ করে দিলে কি হচ্ছে। আমরা একটু রংটা চেঞ্জ করে নিলাম। দেখো নিচের 5 ওপরের 5 কেটে গেল, 3 থেকে 9 কে কাটলে 3 তিরিক্ষে 9। তাহলে পড়ে থাকলো কি আমার কিন্তু পড়ে থাকলো, ওপরে দেখো 1 পড়ে আছে আর নিচে পড়ে আছে 2 গুণ 3, মানে 3 দুগুণে 6 পড়ে আছে। তাহলে আমার হলো কত 1/6। দেখো এখানে অপশন এ তে রয়েছে 1/6। তাহলে বোঝা গেল মিশ্র অনুপাত কিন্তু খুব সোজা। বিভিন্ন রকমের পরীক্ষাগুলোতে কিন্তু এই ছোট ছোট এই মিশ্র অনুপাতগুলো দিয়ে দেয়, খুব সহজে খুব একদম অল্প সময়ের মধ্যে করে চলে আসতে পারবে। দেখে নেব পরবর্তী অঙ্ক কি বলেছে। দেখো পরবর্তী অঙ্ক বলে দিয়েছে যে 16:25 এর সাব ডুপ্লিকেট অনুপাত কত। আচ্ছা এই সাব ডুপ্লিকেট বলতে আমরা কি বুঝি বলতো, সাব ডুপ্লিকেট মানে হলো রুট। আচ্ছা কিছুই না, একদম খুব সহজে যে অনুপাতটা দেওয়া থাকবে সেই অনুপাতের সংখ্যাগুলো রুট করে দেবো বা বর্গমূল করে দেবো। তাহলে কি লিখবো, √16 ঠিক আছে। তাহলে 16 রুট করলে কত হয় 4 এবং 25 এর রুট করলে হয় 5। তাহলে 4:5 অপশন এ কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল। তাহলে দেখো এটা কিন্তু খুবই সোজা সাব ডুপ্লিকেট, বিভিন্ন রেলের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো দিয়ে থাকে। পরবর্তী দেখব, বলেছে ট্রিপ্লিকেট অনুপাত কত, 3:5 এর ট্রিপ্লিকেট অনুপাত কত। আচ্ছা আগেরটা দেখলাম সাব ডুপ্লিকেট কি করে করতে হয়, বর্গমূল বা রুট করে করতে হয়, সেই একই রকম ভাবে ট্রিপ্লিকেট কিন্তু আমার করতে হয় কিউব। তাহলে 3 এর কিউব = 5 এর কিউব, মানে হলো 3 3 9, 3 9 27
আর 5 কিউব মানে 5 5 25, 5 25 125। আচ্ছা তোমরা যাদের নামটা কিন্তু মুখস্থ নেই তাদের একটু সমস্যা হবে। আচ্ছা যাদের নামটা মুখস্থ নেই নামটা মুখস্থ করে নেবে, আর নেহাতে যদি একদমই নাই করো তাহলে কিন্তু একটু টাইম লেগে যাবে, গুণ করে নিতে হবে তোমাকে। তাহলে অপশন এ হয়ে যাবে 27:125 আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখে নেব। বলছে দুটি সংখ্যার অনুপাত 8:7 এবং তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি কি কি সেটাই আমাকে বের করতে বলেছে। তো দেখো আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম আনুপাতিক ভাগার বলে। আচ্ছা হয়তো আনুপাতিক ভাগার জিনিসটা কি তোমাদের মনে নেই, কিন্তু সেই কথা টানটা কিন্তু তোমাদের মনে আছে, আনুপাতিক ভাগার। দেখো আনুপাতিক ভাগার কি করে করতে হয়, যদি বলা হয় প্রথম সংখ্যাটার আনুপাতিক ভাগ হার কত, তাহলে তোমাকে কি করতে হবে, একটা ভগ্নাংশ লিখে ওপরে লিখতে হবে প্রথম সংখ্যার যে অনুপাতটা সেটাকে, আর নিচে লিখতে হবে সংখ্যা দুটির সমষ্টিকে। তাহলে অনুপাত দ্বারা সমষ্টিকে, তাহলে 8:7, তাহলে ওর সমষ্টি কত, সমষ্টি কিন্তু 15। তাহলে এটা হলো প্রথম সংখ্যার আনুপাতিক ভাগহার। আচ্ছা দ্বিতীয় সংখ্যার আনুপাতিক ভাগহার তাহলে কত হবে, ঠিক একই রকম ভাবে ভগ্নাংশ লিখবো, ওপরে লিখবো দ্বিতীয় সংখ্যার অনুপাতটাকে, আর নিচে কি লিখবো, তাদের সমষ্টিকে। সমষ্টি কত, 15। তাহলে দেখো আমার এখানে বলেছে তাদের সমষ্টি 450 বলে দিয়েছে, দিয়ে বলেছে সংখ্যা দুটি কি কি। আচ্ছা আমি একটা সংখ্যা বের করলে আর একটা সংখ্যা 450 থেকে বিয়োগ করে নেব। একটা সংখ্যা আগে বের করি। দেখো 450 এর 8/15। আচ্ছা 15 দিয়ে যদি 450 কে কাটি তাহলে কত হয়, আচ্ছা 15 দিয়ে 3 15 45 আর একটা শূন্য। তাহলে দেখো আমার কি হলো, ওপরে পড়ে থাকলো কিন্তু 30 গুণ 8 মানে 3 8 24, 240। আচ্ছা 240 হলো প্রথম সংখ্যা, তো অপশন বি তে দেখো একমাত্র 240 প্রথমে রয়েছে অপশন বি তে। আচ্ছা আরেকটা তো 240 আছে কিন্তু পরেরটাতে আছে, তো আমরা কিন্তু সেটাকে নেব না। তো আমরা এখানে দেখতে পেলাম প্রথম সংখ্যা একটা বের করে আমার কিন্তু বেরিয়ে গেল। আচ্ছা আমি যদি মনে করি না প্রথম সংখ্যাটা বেরোলে বেরোচ্ছে, শুধু হচ্ছে না দ্বিতীয় সংখ্যাটাও লাগবে, একই রকম ভাবে কি করব, 450 গুণ 7/15। আচ্ছা 15 দিয়ে কাটলে কত হবে, 3 15 45 শূন্য, আর 3 7 21, দেখো আর একটা শূন্য, 210। তাহলে আমার বেরোলো 210। অপশন বি কিন্তু আমার সঠিক উত্তর। প্রথমবারই হয়ে গেছিল, আমরা কনফার্ম হওয়ার জন্য আবার কিন্তু এটাও করে দেখে নিলাম। তো তোমাদের পরীক্ষায় করার কোনো প্রয়োজন পড়বে না, তো একবারে যদি বেরিয়ে যায় অপশন দাগ দিয়ে চলে আসবে। পরবর্তী অঙ্ক চলে যাব, কি বলেছে দেখবো। বলছে একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা আছে, বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? এইবার দেখো ব্যাপারটা হয়েছে কি, এখানে বলেছে যদি 1 টাকার কয়েনে 20টা থাকে, 50 পয়সাও 20টা থাকবে, 25 পয়সাও 20টা থাকবে। তো এইবার আমরা কি করে করব, আমরা 20টা থাকবে না 30টা থাকবে না 40টা থাকবে আমরা তো জানিই না, আমরা ধরে নেব এক্সটা থাকবে। তাহলে এক্সটা যদি 1 টাকা থাকে তাহলে এক্স গুণ 1 টাকা, আবার এক্সটা যদি 50 পয়সা থাকে, আচ্ছা 50 পয়সাটা তো দুটো দিলে, 50 পয়সা মানে তো হাফ টাকা, দুটো দিলে তবে 1 টাকা হয়। তাহলে এক্সটা যদি 50 পয়সা থাকে এক্স গুণ হাফ টাকা হবে। আর যদি 25 পয়সা, আচ্ছা 25 পয়সা মানে তো 1/4, মানে 4টে 25 পয়সা দিলে তবে কিন্তু আমার 1 টাকা হয়। তাহলে এটা কত হবে, x গুণ 1/4 এত টাকা। তাহলে 1 টাকায় আছে এত টাকা, 50 পয়সায় আছে এই টাকাটা, আর 25 পয়সাতে আছে কিন্তু এই টাকাটা। তাহলে আমাকে মোট টাকা দেখো বলে দিয়েছে কত, 35 টাকা। আচ্ছা এইটা আমার x সমান সমান কত বের করতে পারলে কিন্তু আমাদের সমাধান বেরিয়ে যাবে, কারণ আমরা ধরে নিয়েছি প্রত্যেকটি কয়েন x সংখ্যক আছে। তাহলে কি করে করব দেখি, x প্লাস x/2 প্লাস x/4 সমান সমান 35। দেখো এদের লসাগু কত, 4, তাহলে 4x প্লাস 2x প্লাস x সমান সমান কত, 35। 4 আর 2 6 আর 1 7, তাহলে 7x/4 সমান সমান কত, 35। তাহলে আমি এখানটা করলাম x সমান সমান কি হবে, 35 গুণ, আচ্ছা এই পাশে ছিল 7/4, ও পাশে চলে গেলে হবে কি উল্টে যাবে, 4/7 হয়ে যাবে। তাহলে 7 দিয়ে 25 কাটলে 5 7 35, আর উপরে কি পড়ে থাকলো 5 গুণ 4 মানে 4 5 20। আচ্ছা আমি তখন ধরে নিয়েছিলাম 20টা, তাই না?
আমি কিন্তু আন্দাজেই ধরেছিলাম যে 20টা হবে, তাহলে আমার কিন্তু এখানে x সমান সমান 20 বেরোলো। তাহলে প্রত্যেকটি মুদ্রা কিন্তু 20টি করেই আছে। তাহলে 1 টাকাও 20টা আছে, 50 পয়সাও 20টা আছে, 25 পয়সা 20টা আছে। আমরা একটু ছোট্ট করে দেখে নিই এই 20টা করে থাকলে আদেও কি 35 টাকা হচ্ছে কিনা। দেখো 20টা করে যদি 1 টাকা থাকে তাহলে হবে 20 টাকা। আবার দেখো 20টা যদি 50 পয়সা থাকে তাহলে 10 টাকা হবে, তাহলে 10 টাকা। আর 20টা যদি 25 পয়সা থাকে তাহলে আমার কত টাকা হবে, হবে কিন্তু 5 টাকা। তাহলে দেখো 20 যোগ 10 মানে 30 আর 5 35, তাহলে মিললো আমার 35 টাকা। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের খুব থাকে, তো তোমরা এর আগে যারা কোশ্চেন দেখেছো বিভিন্ন পরীক্ষার তারা কিন্তু দেখেছো এই ধরনের কোশ্চেন তোমরা পেয়েওছো। এবার পরবর্তী অঙ্কে চলে যাব। এই অঙ্কটা কিন্তু একটু ভালো করে দেখবে, বুঝবে, দরকার হলে বারবার একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবে। আচ্ছা, তারপরে দেখো বলেছে একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো আমরা এক্স ধরে বা বড় করে করতে যাব না, আমরা একটু ছোট্ট করে অপশন ধরে করব। তো অপশন ধরে কিভাবে করতে হয় আমরা যে দেখে নেব। দেখো বলেছে মোট নোট আছে কত, 80টা, তাহলে 10 টাকার নোট, তাই না? আচ্ছা 10 টাকার নোট কতগুলো সেটা বের করতে বলছে, মানে অপশনে আমার 10 টাকার নোটের সংখ্যা দেওয়া রয়েছে। ধরো 10 টাকার নোট যদি 60টা হয় তাহলে কত টাকা হবে? তাহলে 60 গুণ 10 মানে 600 টাকা। আচ্ছা 600 টাকা তো এখানেই হয়ে গেল, আমাকে বলেছিল মোট 600 টাকা, তাহলে আমি তো 5 টাকার নোট দেওয়াই লাগলো না আমার, তাহলে আমার কিন্তু এটা হবে না, তাহলে 60টা হবে না। তারপরে দেখি 50টা। আচ্ছা 50টা যদি 10 টাকার নোট থাকে তাহলে 50 গুণ 10 মানে 500 টাকা। আচ্ছা 50টা, এখানে বলেছে মোট নোট ছিল 80টা, তাহলে 80টার মধ্যে 50টা যদি 60 টাকা হয় তাহলে বাকি যে 30টা নোট আছে সেই 30টাই তো 5 টাকা, তাহলে 30 গুণ 5 যদি হয় তাহলে 3 5 15 150 টাকা। তাহলে দেখো 650 টাকা হয়ে যাচ্ছে মোট, তাই না? আমাকে কিন্তু বলেছিল 600 টাকা, তাহলে এটাও হবে না আমার। এইবার কি করব? তাহলে এটা বাদ, বি অপশন বিও বাদ, এটা বুঝে দিলাম। তারপরে অপশন সি আমি ধরে নেব। অপশন সি কি বলেছে? 40টি। আচ্ছা 10 টাকার নোট যদি 40টা থাকে তাহলে 40 গুণ 10 মানে মোট 400 টাকা আছে 10 টাকার নোটে। আর তাহলে 40টা নোট 10 টাকার, বাকি আরো 40টা পড়ে থাকে, কারণ মোট নোট ছিল 80টি, তাহলে মোট আরো নোট কটা? 40টা নোট পড়ে আছে, তাহলে সেই 40টা নোট কত টাকার? 5 টাকার। তাহলে দেখো 4 5 20 200 টাকা হচ্ছে, তাহলে মোট কত টাকা হলো? মোট কিন্তু 600 টাকা। আমার কিন্তু অঙ্কের সাথে মিলে গেল, তাহলে আমি বলতে পারি যে 10 টাকার নোটের সংখ্যা অপশন সি 40টি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো অপশন থেকে করে নেব। আচ্ছা অপশন করার বিভিন্ন টেকনিক রয়েছে, তোমরা কোন অপশনটাকে আগে করবে কোন অপশনটাকে পরে করবে আস্তে আস্তে অঙ্ক প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে, এবং এর কিছু ট্রিক্স আছে, ঠিক তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, তোমরা কিন্তু এই ট্রিক্স গুলো পেয়ে যাবে। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। দেখো বলেছে একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে, যদি 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তাহলে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? মানে আমাকে বের করতে বলেছে 1 টাকার নোট, 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন এবং 25 পয়সার কয়েন দিয়ে মোট কত টাকা রয়েছে সেইটা কিন্তু আমাকে বের করতে বলেছে। আচ্ছা মোট কত টাকা রয়েছে সে তো বের অবশ্যই করব, তার আগে দেখো আমার অঙ্কতে কি কি বলে দিয়েছে আমরা একটু দেখব। বলেছে মোট সংখ্যা কতগুলো? 384টি মোট মুদ্রা আছে, তার মধ্যে আমাকে দেখো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 2:3:7। আচ্ছা এর আগের বার সেই দুটো সংখ্যা বের করার সময় যার সমষ্টি দেওয়া ছিল 450, তাহলে সেই অঙ্কটার ক্ষেত্রে যেভাবে করলাম ঠিক একই রকম ভাবে 1 টাকা কতগুলো আছে, 50 পয়সা কতগুলো আছে আর 25 পয়সা কতগুলো আছে সেটা কিন্তু আমরা বের করে নেব। তাহলে দেখো আনুপাতিক ভাগার, তাহলে প্রথম 1 টাকার কয়েনে আনুপাতিক ভাগার কত? দাগ দিলাম, ওপরে লিখলাম 1 টাকার সংখ্যা মানে 2, আর টোটালটা নিচে লিখবো, টোটালটা কত? 7 আর 3 10 আর 2 হলো 12। এটা হলো 1 টাকার মুদ্রার সংখ্যার আনুপাতিক ভাগার। আর 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? তাহলে 3/12, আর 25 পয়সার হবে 7/12। এইবার কথা হচ্ছে আমরা
মোট মুদ্রা কিন্তু বলে দিয়েছে 384টি। সেখান থেকে আমরা বের করে নেব 1 টাকার মুদ্রা কতগুলো আছে, 50 পয়সা কতগুলো আছে, 25 পয়সা কতগুলো আছে। দেখো তাহলে 384 এর 2/12। আচ্ছা দেখো কি হবে, তাহলে 12 দিয়ে যদি কাটি আমি, 12 3 12 36, 12 দুগুণে 24, কত হলো 32, তাহলে 32 দুগুণে হলো 64। তাহলে 64টা 1 টাকার মুদ্রা রয়েছে। তারপরে কি করব, এইটা বের করব। তাহলে দেখি 384 গুণ 3/12। আচ্ছা 12 দিয়ে কাটলে সে একই রকম 32ই হবে। এটা গুণ করলে 32 আর 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 96। এইবার বের করব 25 পয়সার মুদ্রা। তাহলে 384 গুণ 7/12। দেখো 12 দিয়ে কাটলে সে একই রকম 32ই হবে। আচ্ছা গুণ করি, 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 7 21, 21 আর 1 হলো 22। তাহলে 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 7 21 আর 1 22। এইবার দেখো তাহলে আমার বেরোলো কি, 64টা 1 টাকা আছে, 96টা 50 পয়সা আছে, আর 224টা 25 পয়সা আছে। দিয়ে বলেছে মোট মুদ্রা কতগুলো সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা 64টা যদি 1 টাকা, তাহলে 64 গুণ 1 মানে হবে আমার 64 টাকা। আবার দেখো 96টা যদি 50 পয়সা থাকে, এবার 50 পয়সা তো দুটো দিলে 1 টাকা হয়, তাই না? তাহলে মোট কত হবে, 96 গুণ 1/2 টাকা। তাহলে 96 2 দিয়ে কাটলে কত হয়, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 মানে 48 টাকা। আর 224টি আছে 25 পয়সা বাই 4। তাহলে দেখি, জানো না 4টে 25 পয়সা দিলে তবে কিন্তু 1 টাকা হয়। তাহলে 4 দিয়ে কাটি, 4 5 20, 4 6 24 মানে 56 টাকা। আচ্ছা দেখো 64 টাকা, 48 টাকা, 56 টাকা এখানে লিখি। তাহলে 64 টাকা যোগ 48 টাকা যোগ 56 টাকা। দেখো 6 আর 8 8 9 10 11 12 13 14, 14 আর 4 হলো আমার 18, 8 হাতে 1, 5 আর 1 6, 6 আর 4 10, 10 আর 6 হলো 16। তাহলে আমার টোটাল বেরোলো কত, 168 টাকা। তাহলে অপশন বি কিন্তু আমার বেরিয়ে গেল যে মোট মূল্য কত, 168 টাকা। তো এই ধরনের অঙ্কগুলো খুব সহজে এইভাবে বোঝো একটু, কারণ এই ধরনের অঙ্কগুলো করতে অনেকের একটু সমস্যা হয়। তো সেই সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু করতে হবে, তোমাকে বারবার প্র্যাকটিসে রাখতে হবে। তুমি 1 মাস প্র্যাকটিস করবে না, এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভুলে যাবা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই রকমই একটা অঙ্ক দেখে নি, এর পরবর্তীতে কি আছে। পরবর্তীতে দেখো বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে মোট 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল। দেখো আগের বারের ক্ষেত্রে আমাকে বলেছিল মুদ্রার সংখ্যা অনুপাত দেওয়া ছিল, দিয়ে বলেছিল মোট কত টাকা আছে। এইবার কি করেছে, মোট দেখো কত টাকা আছে দেওয়া আছে, যে 393 টাকা আছে। আমাকে কিন্তু এখানে সংখ্যার হচ্ছে কতগুলো মোট সংখ্যা সেইগুলো সেটা বের করতে বলেছে আমাকে। তো তুমি বাড়িতে চেষ্টা করবে, যদি পারো অবশ্যই অ্যান্সারটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ঠিক আছে, পরের দিন তুমি যদি এটা না পারো, পরের দিন তাও কমেন্টে জানিয়ে রাখবে, পরের দিন কিন্তু আবার এটা করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই ছিল। তো তোমরা আমাদেরকে একটা ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও তোমাদের যা প্রয়োজন, তাহলে কিন্তু আমাদের উৎসাহ আরো বাড়বে, সেই রকম ভাবে আরো নতুন নতুন ক্লাস নিয়ে আমরা আসতে পারবো। তো আজকের জন্য এখানে থ্যাংক ইউ। পরবর্তীতে আবার দেখা হচ্ছে একটি নতুন ক্লাস নিয়ে, অনুপাতেরই পার্ট 2।